ফুপা ফুপি খুবই ভালো মানুষ, তাদের নিয়ে বলার শেষ নেই। তারাই আমার লেখাপড়া চালাচ্ছে। ফুপুর বাড়িতে এসেছি 3 বছর হলো। তাদের বাড়িতে থেকেই এইবার এইচএসসি পরীক্ষাটা দিলাম। প্রথমে ভালোই ছিল আমার সেই ফুপাতো ভাই, সে আমার অনেক টেক কেয়ার করতো। সে শহরে থেকে পড়াশোনা করত আর ছুটিতে বাড়িতে আসতো। বাড়িতে আসার সময় সে আমার জন্য নানা রকমের গিফট আনতো। ফুপা ফুপির অগোচরে সে আমার জন্য এগুলো নিয়ে আসতো। আমারও তাকে অনেক ভালো লাগতো। একবার সে শহরে যাওয়ার সময় আমার হাতে একটা বাটন ফোন দিয়ে যায় আর বলে এই ফোনে সে আমাকে কল করবে। তারপর থেকে তার সাথে আমার ভালোই কথাবার্তা হতো। এর মধ্যে একদিন আপু ফোন করে জানায় মা নাকি আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছে। আসলে মা যেদিন আমাদের থেকে ব্যাংক থেকে টাকা তোলার নাম করে সই নিয়েছিল, সেটা ছিল মূলত বাড়ি লিখে নেওয়ার দলিল। আপু কথাটা আমাকে বললেও সেটা কাউকে জানাতে বারণ করলো, কিন্তু আবেগে পড়ে তার কিছুদিন পরেই আমার ফুপাতো ভাই শতাব্দকে আমি কথাটা বলেই ফেললাম। শতাব্দ ভাইয়া কথার কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। তারপর থেকে আর ফোন দেয় না। কিছুদিন পরেই ফুপা আর ফুপি তাদের মেয়ের বাড়িতে বেড়াতে যায়। ফেরার কথা বললেও প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে সেদিন আর আসতে পারেনি। আর এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টিতে ভিজে বাড়িতে এসে হাজির হয় শতাব্দ ভাইয়া। রাত তখন প্রায় 10টা। আর শতাব্দ ভাইয়াকে অন্যান্য দিনের চাইতে কেমন যেন একটু আলাদা লাগছিল, কেমন যেন অচেনা একটা মানুষ মনে হচ্ছিল। চোখে মুখে একটা হিংসাত্মক ভাব। আমি তখন প্রচন্ড অবাক হয়ে শতাব্দ ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপনি এত রাতে এখন? একটাবার ফোন করেও জানাতে পারতে। শতাব্দ ভাইয়া তখন উত্তর দিল, কেন রে, আমার বাড়িতে আমি যখন তখন আসবো, তার জন্য আবার পারমিশন লাগবে নাকি? আমি বললাম না না, ঠিক তা নয়। ভাইয়া বলল, মা বাবা কোথায়? আর তুই বা এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে কি করছিস? আমি বললাম, ফুপা ফুপি বড় আপুর বাড়িতে গেছে, আজকেই ফিরে আসার কথা ছিল, কিন্তু ঝড় বৃষ্টির জন্য তারা আটকে গেছে। শতাব্দ ভাইয়া তখন অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে বলল, তার মানে বাড়িতে তুই একা? আমি মাথা নাড়ালাম। শতাব্দ ভাইয়া তখন আর কিছু না বলে রুমে চলে গেল। আমি টেবিলে খাবার বাড়তে লাগলাম। একটু পরে জামা কাপড় পাল্টে শতাব্দ ভাইয়া খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে আর আমাকে জিজ্ঞেস করে, কিরে তুই খাবি না? বললাম হ্যাঁ খাবো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন, বসে পড়। তখন কারেন্ট ছিল না, লাইটের আলো একটু পরে নিভে যাবে ভেবে আমিও বসে পড়লাম। শতাব্দ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা অরু, তুই কি আমাকে ভয় পাস? কই, ফোনে যখন কথা বলিস তখন তো ভয় পাস না, তাহলে সামনাসামনি যখন আসি তখন এত দূরে দূরে থাকিস কেন? আমি তো শুধু তোর ফুফাতো ভাই নয়, তোর হবু বড়। কিছুদিন পর থেকে তো তোর আমার সাথেই সবসময় থাকতে হবে। তোর উপরে শুধুমাত্র আমারই অধিকার থাকবে। তোর নরম গাল, নরম নরম হাত, সবকিছু। শতাব্দ ভাইয়ার কথা শুনে কেমন যেন লজ্জা লাগলো। আমি মাথাটা নিচু করে রইলাম। শতাব্দ ভাইয়া তখন আরো বলল, লজ্জা পেলে তোকে ভারী সুন্দর লাগে অরু। জানিস মাঝে মধ্যে আমার তোকে ভীষণ কাছে পেতে ইচ্ছে করে রে। মনে হয় একান্তে কাছে চলে যাই, তোর খুব কাছে। পরম ভালোবাসায় তোকে নিজের করে নেই। আমাদের মধ্যকার যে দূরত্বটা সেটা শেষ করে দেই। খুব বেশি কাছে আসি তোর। কথা বলতে বলতে আমার মাথায় হাত ধরে শতাব্দ ভাইয়া। আমি ভয় পেয়ে যাই, টুক করে হাতটা সরিয়ে নিই। শতাব্দ ভাইয়া আমার অস্বস্তি বুঝতে পেরে আর কিছু বলে না। ভাইয়া চুপচাপ খেয়ে উঠে যায় আর আমিও হাফ ছেড়ে বাঁচি। আমিও কোনো রকমে খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নিয়ে তড়িঘড়ি করে নিজের ঘরে চলে যাই আর দরজাটা আটকে দেই। এখনো বুকের ভেতরটায় কেমন